দেখেন আমি একটু হালকা ব্রিফিং দিয়ে নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে গেল। একটা হলো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ওগুলো তো আছে, ওগুলো আমি মানে ইন জেনারেল ওগুলো সমস্যা নেই। এই মুক্তিযুদ্ধ বা বড় ধরনের ইভেন্ট আসলে দুইটা হয়ে গেল, একটা জুলাই অভ্যুত্থান আর একটা হলো মুক্তিযুদ্ধ। এখন কিছু কিছু লোকজন আবার মুক্তিযুদ্ধের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলতেছে তো জুলাই অভ্যুত্থানকে। তা আমরা বাঙালি, আমাদের তো আসলে কি বলবো, আমরা আমাদের নিজেদের শেকড়কে ভুলে অনেক সময় যাই বা যাইতে পছন্দ করি। দুটারই গুরুত্ব আপনাকে সমানভাবেই দিতে হবে। মুক্তিযুদ্ধকে কোনোভাবে একবারে ভুলে গেলে চলবে না। ওইটা হলো আমাদের রুট, ওইটা আমাদের শেকড়, যার উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের এই স্বাধীন দেশটা পাইছি। হয়তো স্বাধীন দেশে দ্বিতীয়বার আবার নতুন করে আমাদেরকে একটা নবজাগরণ সৃষ্টি করে করতে হয়েছে অনেক, এই নতুন প্রজন্মকে, এটা অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আপনি একেবারে ওইটার চেয়ে ওইটাকে সব বাদ দিয়ে এটা করে ফেলবেন, এরকম হইতে পারে না। সুতরাং মুক্তিযুদ্ধ এখনো প্রাসঙ্গিক, এখনো লাগবে, সারা জীবন যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধ থাকবে। তো যাই হোক, কিছু কিছু বিষয় হয়তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে বা কালের পরিক্রমায় হয়তো ক্ষমতার প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে কিছু কিছু জিনিস হয়তো পরিবর্তন হয়ে যাবে বা যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো দেখেন, অসহযোগ আন্দোলন থেকে আমাদের আজকে টপিক শুরু করার কথা ছিল। অসহযোগ আন্দোলনের শুধু একটা জিনিসই ইম্পর্টেন্ট, ওই যে সময়কালটা ২রা মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত। এটাতে সবাই পেন্সিল অথবা হাইলাইটার পেন দিয়ে আমি বলা মাত্র দাগ দিয়ে দিবেন। আচ্ছা, ১৯৭১ সালে ২রা মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত যে অসহযোগ আন্দোলন ছিল, এটাতে একটু দাগ দিয়ে দেন সবাই। তারপর জাতীয় পতাকা প্রথম উত্তোলন বাংলাদেশে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ২রা মার্চ যে বঙ্গবন্ধুর নির্দেশে, এই বঙ্গবন্ধুর নির্দেশ বঙ্গবন্ধু রিলেটেড কিছু থাকবে না বর্তমানে, আমার যতটুকু ধারণা। বঙ্গবন্ধু, হাসিনা, এই সেই ওগুলা জিনিস আপাতত ভুলে যাওয়াই ভালো। তো ওই ২রা মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়, কাদের দ্বারা হয় এটা একটু জরুরি। আগে হয়তো বঙ্গবন্ধুর নির্দেশ দিয়ে বলতো, এখন ওটা বলবে না, কিন্তু বলবে যে নিচের মধ্যে কে বা প্রথম জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। এই ৪ জনের নাম আপনাদের মনে রাখতে হবে। সেটা হলো ওই ছাত্রলীগ সভাপতি, এটা তো দিবে না, আপনি ডাকসুর সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই দুইটা জিনিস মনে রাখেন, আসম আব্দুর রব আর আব্দুল কুদ্দুস মাখন। হ্যাঁ, যারা কিনা ওই ২রা মার্চেই স্বাধীন বাংলা এই সংগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, আমি বলছি। আচ্ছা, এরপরে হলো যে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কেসে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আপনি টিক চিহ্ন মানে হাইলাইটার পেন দিয়ে দাগ দেন যে শিবনারায়ণ দাস উনি যে এটা ডিজাইনার ছিল। তাহলে ডিজাইনার কিন্তু দুইটা, একটা আধুনিক বর্তমানে হলো কামরুল হাসান, আর ওই মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ছিল তো যদি বলে, সেটা হলো শিবনারায়ণ দাস, মনে রাখতে হবে। আর ২রা মার্চের এই পতাকা উত্তোলন করছিল বলে ওইটা ২রা মার্চকে জাতীয় পতাকা দিবস হিসাবে আখ্যায়িত করা হয়। যদি বলে জাতীয় পতাকা দিবস কবে, সেটা হলো ২রা মার্চ। আচ্ছা, স্বাধীনতার ইশতেহার ঘোষণা, এটা এখন বর্তমানে খুব একটা প্রাসঙ্গিক না, তারপরও দিতে পারেন, যে ঠিক মানে নিচে আন্ডারলাইন করতে পারেন। ৩রা মার্চ রমনা পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদে এই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। এবং এটার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটিকে ওই দিন হলো জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ওই ৩রা মার্চ। এইটাতে একটু দাগ দিতে পারেন। আচ্ছা, তারপরে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এই টপিকটা থেকে আমি যতটুকু মনে করি বা আপনি নিজেও বুঝতে পারবেন, আমার মনে হয় যে এই টপিক থেকে কোনো প্রশ্নই হবে না, আমার ধারণা। তারপরেও যদি হয় আপনারা পারবেন, সমস্যা নেই। ৭ই মার্চ কে ভাষণ দিছে না দিছে এগুলো সবই আপনারা পারবেন, এটা বর্তমানে লাগবে না, জরুরি নয়। অপারেশন সার্চলাইট, এইটা লাগবে। অপারেশন সার্চলাইট যে ২৫শে মার্চ, এই ২৫শে মার্চ লাগবে হলো কি, যে ২৫ নিচের কোনটি গণহত্যা দিবস? ২৫শে মার্চ, এটা আসতে পারে। তাহলে ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট, আবার ২৫শে মার্চ কিন্তু বাংলাদেশের গণহত্যা দিবস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ১৮ই মার্চ নামে একটা বিষয় আছে, এই যে আপনার হলো অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে ১৮ই মার্চ টিক্কা খান, ঠিক আছে? এটা একটা বিষয়। লাবিবা হুরমান একটু দেরি করলো, প্রত্যেকদিন রেগুলার আসে, ঢাকা আসসালামু ইউনিভার্সিটি আলাইকুম। স্টুডেন্ট। মামা, আমার হচ্ছে ডিপার্টমেন্টের একটা ক্লাস হচ্ছিল, তো এটার আবার আচ্ছা আচ্ছা, পরীক্ষা ঠিক আছে, সামনে, এই জন্য আর ঠিক কি আছে দেরি মানাও, হলো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো ১৯শে মার্চ, ১৯শে মার্চটা খুব গুরুত্বপূর্ণ, যে ১৯শে মার্চ হলো
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কবে এবং কোথায়? এটা কিন্তু খুব জরুরি। ওই যে 19শে মার্চ পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ করার সময় ওই জয়দেবপুর তথা গাজীপুরের সংঘর্ষ বাধে। এটাই কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রথম হলো সশস্ত্র প্রতিরোধ পাকিস্তানি হানা। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গাতে থাকে। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই, এখানে ধরেন 12 জন বা 15 জন আছেন, তো এখানে 15 জনের মধ্যে অনেকের পড়াশোনার লেভেলটা মানে প্রিপারেশনের লেভেল কিন্তু মোটামুটি ভালো, মিডিয়ামের চেয়ে বেশি বা হাই লেভেল। আবার কেউ কেউ আছে কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে। আমি কিন্তু কথা বলবো ইন জেনারেল, সবার জন্য প্রযোজ্য সেইটা। মনে করতে পারেন এই 25শে মার্চ এগুলা লাগবে নাকি, এটা এত সহজ জিনিস। তারপরে এই অপারেশন সার্চ লাইট, আমি আপনাকে মনে করতে হবে এখানে আমার দুই ধরনের অডিয়েন্স আছে। যারা খুব হাই লেভেল প্রিপারেশন তারাও আছে, আবার যারা আপনার শুরু করতেছে ইনিশিয়াল স্টেজ তারা। সুতরাং সবার কথা ভেবেই কিন্তু আমি কথা বলবো। আপনি বিরক্ত যদি লাগে ওইটুকু টাইম আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে একটা বিষয় খুব কনফিউশন লাগতো আমার, আমি এই জন্য একটা ছোট্ট ছন্দ তৈরি করছি। এটা আপনাদের জ্ঞাতার্থে বলতে পারি। ছন্দর বিষয়টা হলো এরকম, ওই যে আপনার কি বলে, এই যে নীল নকশা করে, মানে এই কি বলে, অপারেশন সার্চলাইটের যে পরিকল্পনা, মূল পরিকল্পনাকারী, তারপরে ঢাকা শহরে অভিযানের দায়িত্ব প্রদান, মানে যাকে দায়িত্ব প্রদান করা হয় তার নাম। আর হলো আপনার আরেকটা হলো আছে ওই যে ঢাকা শহরের বাইরে অন্যান্য স্থানে সেনাদের ওই কমান্ড করার জন্য যে একটা ইয়ে আছে সেটা। তো আমি আপনাকে এই ছন্দটা শেষের দিকে বলে দিচ্ছি এখন, না আমি আগে আগে এই বিষয়গুলো টোটালি ডিটেল বলে যাই তারপর বলবো। আচ্ছা, তো অথবা আপনি এখনই যদি লিখে নিতে চান বা শুনে নিতে চান আপনি শোনেন। সেটা হলো যে ঢাকা মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি সেনাদের যে পরিকল্পনা হয় এটার একটা মানে আপনার কনফিউজ করে দিবে। রাও ফরমান আলীও সেম নাম, আবার হলো ওই যে দেখা যাচ্ছে যে টিক্কা খানও কাছাকাছি, আবার মেজর জেনারেল খাদিম হোসেন রেজা, এই তিনটা নামের মধ্যে কনফিউশন লাগে। আর যেহেতু এখন মুক্তিযুদ্ধ থেকে মুজিবকে মোটামুটি স্কিপ করে দেওয়া হবে, মানে ওই মুজিব রিলেটেড প্রশ্ন এখন থাকবে না, তখন এইরকম আনকমন টাইপের প্রশ্নই কিন্তু আপনাকে বেশি দিবে। তো সেদিক থেকে এই তিনটা জিনিস জরুরি যে বলবে যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে নিচের কাকে, ওখানে দেবে টিক্কা খান, ওখানে দেবে রাও ফরমান আলী, খাদিম হোসেন রেজা, নাকি দেবে একে খন্দকার, কথার কথা সে। তো আপনি তো এই তিনটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন। এই কারণে আমি একটা ছোট্ট কি বলে শর্টকাট করছি, নিজের ইয়েতে তৈরি করছিলাম যে ঢাকায় ফরমান জারি করে রেজা বাইরে গেল মূল আসামি টিক্কাকে ধরতে। এটা একটা ছন্দ বা শর্টকাট টেকনিক। ঢাকায় ফরমান, ফরমান জারি বোঝেন না, ওই যে আপনার যে কোনো একটা বিষয়ের খবর জারি করা বা ফরমান জারি করা বলতে বা একটা আদেশ জারি করা এরকম টাইপ বোঝায়। তা আমি এটা একটা ছন্দে আনছি এইভাবে, ঢাকায় ফরমান জারি করে রেজা বাইরে গেল বা ঢাকার বাইরে গেল মূল আসামি টিক্কাকে ধরতে। এখানে ঢাকার নিচে দাগ, ফরমানের নিচে দাগ, রেজার নিচে দাগ, বাইরের নিচে দাগ, মূল আসামির নিচে দাগ এবং টিক্কার নিচে দাগ। তো ঢাকাই ফরমান, তার মানে ঢাকা শহরে হত্যাযজ্ঞের পরিকল্পনাকারী হলো ফরমান আলী, রাও ফরমান আলী। তারপরে রেজা এবং বাইরের নিচে দাগ, ঢাকার বাইরে অপারেশন পরিচালনাকারীর নাম হলো খাদিম হোসেন রেজা। আচ্ছা, আর মূল আসামি টিক্কাকে ধরতে গেল। মূল আসামি মানে মূল পরিকল্পনাকারী, এই পুরো অপারেশন সার্চলাইট বা নীল নকশার মূল পরিকল্পনাকারী হলো টিক্কা খান। তাহলে এই তিনটা নাম নিয়ে আপনারা কনফিউশন হবে না। এই ছোট্ট একটা টেকনিক যদি আপনি মনে রাখেন, পরীক্ষার হলে কিন্তু আপনাকে কনফিউজ করবে। ঠিক আছে, তো এইটা গেল। আচ্ছা, এরপরে আসেন মূলত এইটুকুই এটার জরুরি ছিল। আর ওই যে আপনার সাংবাদিক যে সাইমন ড্রিং, টেলিগ্রাফের বিখ্যাত ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক, সাইমন ড্রিং, উনি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে রিপোর্ট প্রকাশ করেন, এটা একটা জরুরি বিষয় আছে, এটা একটু দেখবেন। আচ্ছা, আর একটা বিষয় বলতে ভুলে গেলাম, এই রিডিং এর পরে যে সালের প্রশ্নগুলো আছে এগুলা দাড়ি কমা বাদ দিয়ে দাড়ি কমা ধরে ধরে মুখস্থ করার মতো করতে হবে, মানে পড়তে হবে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাকে, যে রিডিং পড়া শেষ করার পর যে সালের প্রশ্নগুলো থাকবে, এই যে ওই রিডিং এর নিচে যে দেওয়া আছে 5টা 7টা বা 10টা,
এইগুলো একটাও মিস দেওয়া যাবে না। আর আপনি কিভাবে এমসিকিউ পড়বেন আমি তো আপনাকে নিয়ম ওই ফ্রি ক্লাসগুলা প্রথম দিকের ক্লাসগুলাতে বলে দিছি। আপনি যে প্রশ্ন পড়বেন, যেমন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কে? পুলিশ, ইপিআর, আনসার ভিডিপি নাকি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট? তো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উত্তর। আপনাকে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ, আপনাকে সবগুলো অপশন পড়ার দরকার নেই। আপনি পড়ার সময় প্রশ্ন পড়বেন আর উত্তরটা পড়বেন, যদি আপনার প্রশ্নের উত্তরটা জানা না থাকে। আর যদি জানা থাকে তাহলে বা একটু আপসা আপসা 50-50 জানেন, তখন নিজেকে নিজেকে যাচাই করার জন্য আপনি অপশনগুলো দেখে নিলেন। এটার আমি কিন্তু কারণ বলছিলাম কেন সবগুলো অপশন ধরে ধরে কোনো এমসিকিউ পড়া যাবে না। এর পিছনে কারণ হলো যে এক জরুরি কারণটা হলো যে আপনি যখন পরীক্ষার হলে যখন কোনো প্রশ্ন সলভ করতে যাবেন, মানে দাগাইতে যাবেন, যদি সবগুলো অপশন ধরে ধরে পড়তে যান, পরীক্ষার হলে গিয়েও সবগুলো অপশন আপনার মনে হবে যে এইটাই উত্তর, এইটাই উত্তর। কিন্তু যদি আপনি কোনো একটা প্রশ্ন আর উত্তর খালি পড়েন, প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর, এভাবে যদি প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে গিয়ে অন্য 3টা অপশন আপনার কিন্তু মনে পড়বে না, মানে আপনার ব্রেনে ক্লিক করবে না। আর আপনি যেটা বারবার পড়ে যাচ্ছেন বা পড়তেছেন ওইটাই আপনার ক্লিক করবে। সুতরাং যে প্রশ্নের উত্তর আপনি পারেন না বা যেটা আপনার পড়তে হবে বারবার বিভিন্ন সালে আসছে, সেটা শুধু প্রশ্ন এবং অপশন, প্রশ্ন এবং অপশন, এভাবে উত্তর মুখস্থ করতে করতে যাবেন। আচ্ছা, এরপরের টপিক হলো স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা নিয়ে কি কোনো প্রশ্ন আর পড়তে হবে? আমার তো মনে হয় পড়তে হবে না। এটা হলো মুজিব রিলেটেডটা পড়তে হবে না, জিয়া রিলেটেডটা পড়তে হবে। জিয়া রিলেটেড পড়তে হবে এই কারণে, কারণ বর্তমানে ওরাই মোটামুটি কিছুটা টাল্টি ভাল্টি করতেছে, সুতরাং এটা আপনি বুঝতেই পারতেছেন। তো সেক্ষেত্রে আপনার মেজর জিয়াউর রহমান 27শে মার্চ অপরাহ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন, এটা একটা জরুরি বিষয়, এটা মাথায় রাখবেন। তো জিয়াউর রহমান তখন কিন্তু 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ছিলেন, এটা মাথায় রাখেন। এখন ওই মেজর জিয়ারও খুঁটিনাটি পড়তে হবে। সুতরাং এভাবে জেনে রাখবেন যে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তো এটা আসতে পারে, এটা দিতে পারে, জরুরি, কারণ এই প্রশ্নটা দিলে ক্রেডিট বাড়বে এবং মনে হবে যে দেশটা তাদেরই, যারা ঘোষণা দিবে মনে হয় দেশ তাদের, এরকম টাইপের একটু অনেক সময়ই থাকে। এতদিন এরা চালাইছে, একদিন এরা চালাবে, আমরা মাঝখান থেকে শুধুমাত্র খালি এই চেঞ্জ যেগুলো হবে সেগুলো পড়বো। শুধু আমরা কোনো দলেরই পক্ষে না, বিপক্ষেও না। আচ্ছা, এরপর আসেন মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার এখন আর এখানে বলার দরকার নেই, আপনারা বলবেন হলো প্রবাসী সরকার বা অস্থায়ী বিপ্লবী সরকার। মুজিবনগর সরকার বলে কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে প্রবাসী সরকার বা অস্থায়ী বিপ্লবী সরকার। এখানে ইম্পর্টেন্ট হলো এটার যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ হয়, এটা কবে থেকে কার্যকর করা হয়? 1971 সালে 26শে মার্চ থেকে। এটা একটু টিক্স, এটা একটু আন্ডারলাইন করেন, এটা জরুরি দরকার। আচ্ছা, এরপরে ওই প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সাংসদ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, এর নিচে দাগ দেন, এটা জরুরি। হ্যাঁ, এই আপনারা যদি রিডিং দিয়ে থাকেন 2-1 লাইন করে বা 2-1 বার করে, তাহলে আমি যা বলতেছি সাথে সাথে বুঝে নেওয়া দরকার বা দেখে নেওয়া দরকার। আপনি আবার লাইন বাই লাইন খুঁজতে গেলে তো আপনি পড়াই ধরতে পারবেন না, কতক্ষণ আমি দেরি করবো আপনাকে এটা দাগাই দেওয়ার জন্য। আচ্ছা, তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশটা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, এটা জরুরি, এর নিচে টিক চিহ্ন দেন। আর অস্থায়ী সরকারের বা বিপ্লবী সরকারের অস্থায়ী সচিবালয় কোথায়? 8 নং থিয়েটার রোড, কলকাতা, এটা কিন্তু লাগবে। বর্তমানে এটা হলো শেক্সপিয়র সরণি, এটা কিন্তু লাগবে, খুব পরে, অনেক পরীক্ষাতে এটা পড়ে। আর মুজিবনগর সরকারের মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল, এটাও গুরুত্বপূর্ণ, এর নিচে দাগ দিতে পারেন। আচ্ছা, প্রবাসী বাংলাদেশী সরকারের এই দপ্তর বন্টন, এইগুলা এদের একটাও লাগবে না, এগুলা মোটামুটি কালোত্তীর্ণ হয়ে গেছে, এটা খুব একটা লাগে না। আপনাদের যদি তাও জানার দরকার থাকে বা জানতে আগ্রহ বোধ করেন তাহলে একটু এক নজর পড়ে নেবেন। আচ্ছা, কূটনৈতিক মিশন যেটা আছে, এই কূটনৈতিক মিশনে ওই যে 1971 সালে 18 এপ্রিল যে পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে এম হোসেন আলী, বিদেশি মিশনের সর্বপ্রথম বাংলাদেশি পতাকা উত্তোলনকারী, তার নাম এম হোসেন আলী। তিনি প্রথম কূটনীতিক যিনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং 71 সালে 18 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতার বাংলাদেশ মিশনে উনি বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন। এটা একটু খুব গুরুত্ব দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখেন বা আন্ডারলাইন করেন বা লাইটিং করেন, এটা লাগবে।
আর বিচারপতি আবু সাইদ চৌধুরীর বিষয়টা জরুরি, উনি হলো মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব জনমতের জন্য সমর্থন আদায় করেন, এটা আসতে পারে, আপনি এটা দিয়ে রাখতে পারেন। আর সর্বদলীয় উপদেষ্টা এটা জরুরি খুব একটা নয়, দিয়ে রাখতে পারেন যে এই উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। হামিদ খান ভাসানী আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একজন ইনাম, তো তো সেক্ষেত্রে উনি আসতে পারে এই বিষয়টা, যে মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় যে উপদেষ্টা পরিষদ হয় তার সভাপতি কে ছিলেন বা প্রধান কে ছিলেন, সেটা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা একটু দিয়ে রাখেন। এবং কত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ হয়? 6 সদস্য। হ্যাঁ, আচ্ছা, বাকিটা আপনারা এই যে যেগুলা সালের প্রশ্ন আছে, এই সালের প্রশ্নগুলো একবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করবেন। তবে মুজিব রিলেটেড, হাসিনা রিলেটেড, বা ওই বা আগের যে সরকার উৎখাত হয়েছে সেই সরকার রিলেটেড খুব কম পড়তে পারে, সুতরাং ওইগুলা দুই একটা স্কিপ করে যেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে টপিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন কিনা জানি না, এই কিছুদিন আগেও মানে আমি যখন 43তম বিসিএস পরীক্ষা দিই, 43তম বিসিএস এও ওই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নামে একটা বই আছে, কনফিডেন্স থেকে বের করা। আমি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের খুঁটি নাটি মানে ওই প্রাইমারি স্কুল কোনটা, প্রাইমারি স্কুলের কি হয়েছে, কোথায় নদী আছে, তার ওই বাইগার নদীর ধারে তাদের বাড়ি, এই সেই অনেক নানান কিছু বল। শেখ মুজিবকে ডেফিনেটলি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ আপনারই আমরা রেসপেক্ট করি পারে সবাই, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে হয়তো তাকে কি করে, কিন্তু তাকে যে পরিমাণ করা হয়েছে এইটাতেই অনেকেই হয়তো একটু তিতি বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, আগের সরকার ক্ষমতায় থাকলে এর একেবারে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুখস্থ করতে হইতো, এখন আপাতত এই বিষয়টা অতটাও জরুরি নয়, সুতরাং আপনি একটু এটা যদি স্কিপ করতে চান আপনি পারবেন, স্কিপ করতে পারেন, যে কিছুই আসবে বলে আমার মনে হয় না। আপাতত কিছুদিন তো আসবে না। সালের প্রশ্নগুলো একটু দেখে রাখতে পারেন, ওই যে নিউজ উইক কে কোন নেতাকে পয়েন্ট অফ পলিটিক্স বলছে, এটা তো শেখ মুজিব রিলেটেড, খুব একটা আসবে না। আচ্ছা, মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন খুব গুরুত্বপূর্ণ একটা, যেহেতু মুজিব বাদ পড়ে গেছে, জিয়া এবং এইগুলা ছাড়া আর দেবে না। ওই যে জিয়াউর রহমান রিলেটেড মুক্তিযুদ্ধের সবকিছুই, এবং ওই আদার্স যেগুলা মানে মুজিব রিলেটেড নয় সেইগুলার বেশিরভাগই কিন্তু এখন জরুরি হয়ে গেছে, সুতরাং এইগুলো আপনাকে একটু দেখতে হবে। যেমন যে তেলিয়াপাড়ার রণকৌশল কবে কোথায় নেওয়া হয়? 1971 সালের 4 এপ্রিল তৎকালীন সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলা এই তেলিয়াপাড়াতে এই যৌথ বাহিনী মানে আমাদের যে মুক্তি বাহিনী বা হলো মুক্তি কি মুক্তি ফৌজ গঠন হয়, এইগুলা সমস্ত কিছু মিলে ওটাকে তেলিয়াপাড়া রণকৌশল বলা হচ্ছে। এটা 1971 সালে 4 এপ্রিল। এই প্রশ্নটা পরে, বর্তমান হবিগঞ্জ, তৎকালীন ছিল সিলেট, বৃহত্তর সিলেট। তো মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? সেনাপতি যদি জিজ্ঞেস করে, কর্নেল এম এ জি ওসমানী। আবার সেনাবাহিনীর প্রধান ছিল হচ্ছে চিফ অফ স্টাফ। চিফ অফ স্টাফ কিন্তু আলাদা, আপনি ভালো করে শোনেন। প্রধান সেনাপতি এক বিষয়, সেনাবাহিনীর প্রধান আর এক বিষয়, বিমান বাহিনীর প্রধান আর এক বিষয়। সবগুলা মানে মানে এই পুরা মুক্তিযুদ্ধের যতগুলা বাহিনী আছে সবার প্রধান একজন, সেটা হলো কর্নেল এম এ জি ওসমানী। শুধু সেনাবাহিনী মানে সেনাবাহিনী বলতে আর্মি বুঝাচ্ছে, আর্মির প্রধান মানে চিফ অফ স্টাফ ওটা হলো কর্নেল এম এ রব। এটা দাগ দিয়ে নেন, 3টায় দাগ দিয়ে নেন, এটা কিন্তু খুব কনফিউজ করে। আচ্ছা, আর বিমান বাহিনীর প্রধান এবং উপসেনা প্রধান ছিল হলো আপনার গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এই এ কে খন্দকারের অনেক প্রশ্ন পড়ে, যে এই মুক্তিযুদ্ধে যে কি বলে বিজয় দিবসে যে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে ছিল, এটা খুব কমন প্রশ্ন, অনেক পড়ে। সুতরাং এই বিষয়টা দেখে রাখবেন যে প্রধান সেনাপতি কে, সেনাবাহিনীর প্রধান কে, বিমান বাহিনীর প্রধান কে। আর মুক্তিযুদ্ধে যে কয়েকটা বাহিনী ছিল নিয়মিত বাহিনী, তার মধ্যে একটা হলো মুক্তি ফৌজ, এটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে গঠিত হয়। এরপরে এই যে 4টা অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিল, চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা, সিলেট এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই 4টার জরুরি হলো যে এই 3টা ব্রিগেড আপনার হলো গঠন করা হয়, জেড ফোর্স, এস ফোর্স আর কে ফোর্স। একটা তো এবার মনে পড়বে শিওর, যে কোনো চাকরি পরীক্ষা বা বিসিএস হয়তো পড়তে পারে। জেড ফোর্স গঠিত হয় কবে? 7 জুলাই 1971। অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। ভালো করে বুঝেন,
আপনি ঘাটাঘাট দিয়ে দিলেন মেজর জিয়াউর রহমান, ওইদিকে ঘ নাম্বার অপশনে ছিল লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। হায় আল্লাহ, আমি তো মেজর জিয়াউর তো মেরে দিছি। মেজর কিন্তু অনেক বড় পদ, লেফটেন্যান্ট কর্নেলের চেয়ে মেজর কিন্তু বড় পদ। সুতরাং না সরি, মেজর হলো ছোট পদ, মেজরের পরে মানে উপরে হলো লেফটেন্যান্ট কর্নেল, তারপর হলো কর্নেল, ঠিক আছে? মেজরের উপরেও কিন্তু লেফটেন্যান্ট কর্নেল। তো তখন বলবেন যে ওই সময় 7ই জুলাই ওনার কিন্তু পদবী কি ছিল, যে জেড ফোর্সে জিয়াউর রহমানের পদবী কি ছিল, তখন কিন্তু উনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। এই বিষয়টা একটু মাথা রাখেন। আচ্ছা, এস ফোর্স সেপ্টেম্বর মাসে গঠন করা হয়। কর্নেল শফিউল্লাহ ছিল, লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ ছিল তার প্রধান। আর কে ফোর্স মানে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ ছিল। 14ই অক্টোবর গঠিত হয়েছে। এই তিনটা জিনিস জরুরি। আর একটা জিনিস সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে, মানে যতগুলা চাকরির পরীক্ষা হবে এই প্রশ্নটা, মানে মুক্তিযুদ্ধ থেকে যদি কোনো একটা প্রশ্ন দিতে হয় তাহলে এই প্রশ্নটা দেয়, যে সবচেয়ে সহজ যেটা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? 11টি সেক্টর। আর যদি সাব সেক্টর বলে তাহলে 64 জেলা, আমাদের 64। এইভাবে মনে রাখবেন, সাব সেক্টর হলো 64। কবে থেকে কবে এই বিষয়টা হয়? 10 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত এটা ওই মুক্তিবাহিনীর সদর দপ্তরে এটা হয়, এই সেক্টরটা। মেজবাউল ইসলাম ভাই, আপনি হলো ভিডিওটা অফ করেন। আচ্ছা, তো এই সেক্টর এবং সাব সেক্টর এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় মুক্তিযুদ্ধের। কারণ হলো কি, এখন মুজিব আর নাই, এখন এগুলা নিয়ে এখন মাতামাতি একটু বেশি হবে। আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলা, মুক্তিযুদ্ধ বিষয়টা খুব জরুরি এবং এখান থেকে প্রশ্ন হয়। এবং তার মধ্যে একটা কমন বলে দিলাম, সেক্টর 11টা, সাব সেক্টর 64টা। মনে রাখেন, সেক্টর কিন্তু সবাই পারে, হুট করে যদি মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কতটি ছিল এটা কিন্তু পারবে না, 64টি। আচ্ছা, এখন একটা বিষয় আসেন, যে মুক্তিযুদ্ধের সময় এই যে এই যে সেক্টর নিয়ে যে কথা হচ্ছে, কে কোন সেক্টরে যুদ্ধ করছে, মানে সরি, সেক্টর কমান্ডার, এই সেক্টর কমান্ডার গুলা কিন্তু আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে কিন্তু মুখস্থ করতে হবে। সেক্টর কমান্ডার, আবার সেক্টরের আবার সদর দপ্তর কিন্তু আছে। আমি, আপনি যারা বিসিএস দেবেন বা আরো একটু হাই লেভেল, মানে 10ম গ্রেড বা 11তম গ্রেডের পরীক্ষা, তাদের জন্য এটা জরুরি। আমি এর আগে মনে একবার বলছিলাম যে সেক্টরের সদর দপ্তর সমূহ, মানে মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টর এবং 64টা সাব সেক্টর হয়েছিল, তার মধ্যে 11টা সেক্টরের আবার সদর দপ্তর ছিল। মানে 11টা দপ্তরের প্রত্যেকটার একটা করে সদর দপ্তর ছিল, যেখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হইতো। আমি একটা এই সেক্টরের সদর দপ্তর নিয়ে একটা শর্টকাট টেকনিক মানে করছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। রিনা, মানে একটা ধরেন মেয়ের নাম রিনা। রিনা ঘরে মার খেয়ে লংপাটের রংপুরে কলার আবাদ করতে গঞ্জে গেল। এটা হলো ছন্দ। এখানে আপনি 1 2 3 4 করে সবগুলাতে একটা নাম্বারিং করে যাবেন। রিনা 1 নাম্বার, ঘরে 2 নাম্বার, মার খেয়ে 3 নাম্বার, 4 নাম্বার খেয়ে হলো 4 নাম্বার, লং হলো 5 নাম্বার, পাটের হলো 6 নাম্বার। এটা আমি দিব, লিখে দিব, বা আমি এখান থেকে যেটাতে একটু পরিষ্কার আছে আমি ছবি তুলে আপনাদেরকে শেয়ার করে দেবো নি। ওই যে আমাদের তৌফিক সাহেব না কে যেন আছে, উনি আবার পরে কম্পিউটারে আমাদেরকে করে হেল্প করে দেয় অবশ্য। তো এই সেক্টরের সদর দপ্তর সময় আপনি আপনি একটা ছন্দ এভাবে দিবেন, যে রিনা ঘরে মার খেয়ে লং পাটের রংপুরে কলার আবাদ করতে গঞ্জে গেল। আমি তো সবসময় বলছি ছন্দ একটু ব্যতিক্রম, অদ্ভুত বা হাস্যকর শোনালেও আপনার মনে রাখতে সুবিধা হবে বলতে আমি ওইভাবেই লিখে রাখছি, বা আমার মনে রাখতে সুবিধা হইতো। তো রিনা মানে ওখানে 1 দেওয়া, 1 নাম্বার সেক্টরের সদর দপ্তর ছিল হরিণা। ঘরে 2 নাম্বার দেওয়া, মানে ঘরের নিচে 2 লেখা, ঘরে মানে মেলা ঘর, এটা 2 নম্বর সেক্টরের হলো সদর দপ্তর। মার 3 নম্বর হেজামারা, 4 নম্বর সেক্টরের হলো যে মার খেয়ে খোয়াই, 5 নম্বর হলো লং শিলং, পাটের পাটগ্রাম, 7 নম্বর রংপুরে তরঙ্গপুর, 8 নম্বরের নিচে কলার, কল্যাণী, আবাদ, হাসনাবাদ, তারপরে হলো গঞ্জে, এটা হলো মহেন্দ্রগঞ্জ 11। আর 10 নম্বর সেক্টরের তো কোনো সদর দপ্তর ছিল না, জানেন নাকি এটা?
বলেন তো 10 নম্বর সেক্টর বাংলাদেশের কোনটা ছিল মুক্তিযুদ্ধের সময়? যাদের প্রিপারেশন ভালো তারা তো বলতে পারবে। নৌ অঞ্চল ভাই, জি, নৌ অঞ্চল। হ্যাঁ, নৌ অঞ্চল মানে বঙ্গোপসাগর অঞ্চল বা নৌ অঞ্চল ছিল বলে ওটার কোনো সদর দপ্তর ছিল না। সুতরাং এই 1 থেকে 11টা এই একটা ছন্দ দিয়ে আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, আমাদের যে সেক্টর কমান্ডার ছিল, এই সেক্টর কমান্ডার নিয়ে এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিত, আমি খুব কনফিউজড হয়ে যেতাম বলে আমি কিছু শর্টকাট আসলে এইভাবে আমি লিখে রাখছি। যেমন এই যে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল তখন হলো মেজর জিয়াউর রহমান, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ছিল। আবার ওদিকে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আবার ছিল মেজর রফিকুল ইসলাম। 2 নম্বরে মেজর খালেদ মোশাররফ ছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তারপর আবার এটিএম হায়দার, উনি আবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিল। 3 নম্বরে প্রথমে কে এম শফিউল্লাহ এপ্রিল থেকে সেপ্টেম্বর ছিল। তারপর আবার এ এন নুরুজ্জামান ছিল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। এখন কথা হলো এই 1, 2, 3-এর এরা এপ্রিল থেকে জুন পর্যন্ত কেন? ওই যে জুলাইয়ে গিয়ে জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স গঠন করছিল না, যার কারণে এরা তখন সেক্টর বাদ দিয়ে ওই ফোর্স আকারে যে বাহিনী এলিট ফোর্স ওইগুলোতে ওনারা চলে গেছিল ব্রিগেডে। যার কারণে এই সেক্টরগুলোর তো আবার দায়িত্ব দিতে হবে, তখন এদের নতুন কিন্তু এই বিকল্প সেক্টর কমান্ডারগুলোর নাম আমার মনে থাকতো না। যে বলতো 2 নম্বর সেক্টরের বিকল্প সেক্টর কমান্ডার কে ছিল, তখনই আমি আর পারতাম না। এই কারণে আমি বিকল্প সেক্টর কমান্ডার গণের মোট ছিল 5 জন। আমি নাম হলো একটা ছোট্ট একটা শর্টকাট দিয়ে আমি মনে রাখতাম, সেটা হলো রহানু মহা। নিচে আমি 1, 2, 3 করে দিতাম, 1, 2, 3, 8, 11। আমি আপনাদেরকে দেব, গ্রুপে আমি ছবি শেয়ার করব, দেবনি। রহানু মহা, র দিয়ে রফিকুল 1 নাম্বার, হা দিয়ে হায়দার 2 নাম্বার, আবার নু দিয়ে নুরুজ্জামান 3 নাম্বার, মহা, ম দিয়ে হলো মঞ্জুর, মানে আপনার হলো 8 নম্বর সেক্টরের প্রথমে আবু উসমান চৌধুরী ছিল অক্টোবর পর্যন্ত, তারপর এম এ মঞ্জুর ছিল আবার ডিসেম্বর পর্যন্ত, এই জন্য 8 নম্বরে মঞ্জুর। আর 11 নম্বর মহা হামিদুল্লাহ। 11 নম্বরে আবু তাহেরের পরে শেষের দিকে নভেম্বর থেকে ডিসেম্বর ছিল লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। তো এগুলো হলো বিকল্প সেক্টর কমান্ডার মনে রাখার একটা শর্টকাট একটা টেকনিক। ঠিক তেমনি ভাবে যদি বলে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের যে বীর শ্রেষ্ঠ 7 জন ছিল, এই 7 জন বীর শ্রেষ্ঠের আপনাকে যদি বলে যে কে কোন সেক্টরে যুদ্ধ করেছে, কারণ এই 7 জন বীর শ্রেষ্ঠের কিন্তু প্রচুর পরীক্ষাতে পড়ে। সুতরাং এটা আপনাকে তো খুব মানে মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে, এবং আপনি যদি না পারেন তাহলে আমি একটা শর্টকাট দিয়ে রাখছি, এই শর্টকাটেও আপনি হলো করতে পারবেন। তো শর্টকাটটা হলো, একটা মিনিট আমি একটু জাস্ট, এই তল্পি বেশি হয়ে গেলে যা হয় আর কি। আমিও তো একেবারে আপনাদের মতো একবারে অত মুখস্থ এখন আর করিনি, অনেক মানে 5-6 বছর আগের পড়া, সুতরাং একটু দেখতেই হবে। আচ্ছা, আমি একটু দেখে আপনাদেরকে জানাচ্ছি। এই 7 জন সেক্টর কমান্ডারের আপনার লাগবে, এই কি বলে সেক্টর লাগবে, কারণ 7 জন বীরশ্রেষ্ঠর আপনার কে কোন সেক্টরে যুদ্ধ করছে ওইটা লাগবে, কার আগে মৃত্যু হয়েছে, কে বয়সে বড়, কে সবার শেষে শহীদ শাহাদত বরণ করে বা মৃত্যু বরণ করে, হ্যাঁ, কে হলো আপনার কি বলে কার বাড়ি কোথায়, জন্ম জন্ম ইয়াটা, এই জিনিসটা বীরশ্রেষ্ঠদের আপনাকে পড়তেই হবে, এর মধ্যে কোনো ভুল নাই। তো 7 জন বীরশ্রেষ্ঠ এবং তাদের সেক্টর, এটা আমি একটা ছোট্ট টেকনিক দিয়েই করছিলাম, সেটা হলো মহামরু মোহাম্মদ নুরু, মহামরু মোহাম্মদ নূর। এই ছোট্ট 3টা বা 2টা বা 3টা ওয়ার্ড দিয়ে আমি 7 জন হলো বীরশ্রেষ্ঠের তাদের সেক্টর মুখস্থ রাখতাম, আর নিচে একটা সংখ্যা মনে রাখতাম 4710-281। মোবাইল নাম্বার তো কতই মনে রাখা যায়, এই 4710-281 মনে রাখতে খুব একটা কঠিন হবে না। আমি এভাবে মনে রাখতাম, এক একটা জিনিস এক একভাবে ব্যতিক্রম ভাবে মনে রাখতাম বলেই মনে থাকতো বেশি। তাছাড়া আপনি গদ বাঁধা টাইপের মনে রাখতে চাইলে আপনি কিন্তু পারবেন না। তো মহামরু মোহাম্মদ নুরু মানে হলো ওই মহা দেওয়া আছে, এটা এই হামিদুর রহমান 4 নম্বর সেক্টর, তারপরে আপনার মতিউর রহমান, এরকম আছে। এই জিনিসগুলা আমি আপনাকে কি বলে ইয়াতে গ্রুপে লিখে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই 4710-281 মানে ওই হা দিয়ে হামিদুর রহমান, ওই যে স্যার মানে নিচে টান দিয়ে স্যার, তারপরে 7 নাম্বার আছে, 10 নাম্বার মরু,
রুহুল আমিন 10 নাম্বার, তারপর মো নুরু ন দিয়ে হলো আপনার যে নূর মোহাম্মদ আছে, হ্যাঁ, আব্দুর রৌফ আছে 1 নাম্বার। এরকম নিচে খালি একটা অক্ষর মনে রাখতে হবে 4710 281, তাইলেই আপনি কিন্তু ওদের সেক্টর বা পেয়ে যাবেন। এটা আমি দিয়ে দিব, এই যেগুলো যেগুলো শর্টকাট বললাম সেগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আঞ্চলিক বাহিনী, আমি আবার MP3-তে ফিরে গেলাম। আঞ্চলিক বাহিনী যে এই যে সেক্টর কমান্ডার, মানে সেক্টর 11টা সেক্টরের সেক্টর কমান্ডারগুলো সবাই একটু ভালো করে মুখস্থ করবেন, এবং বিকল্প সেক্টর কমান্ডারটাও আপনারা একটু দেখে নেবেন, যাতে আপনাদের একটু পড়তে সুবিধা এবং ওখান থেকে প্রচুর আসতে পারে। আচ্ছা, আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে ক্র্যাক প্লাটুন, এই ক্র্যাক প্লাটুনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনেক হয়, যে ঢাকার গেরিলা দলের নাম কি, মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকার গেরিলা দলের নাম কি। আর অন্যান্যগুলোর মধ্যে কাদেরিয়া বাহিনীটা লাগে টাঙ্গাইল, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ, গোপালগঞ্জের আর থাকবে না এখন, আহ এই আফসার বাহিনী ভালুকা ময়মনসিংহ, এই দুটায় কয়েকটা একটু দেখবেন সবাই। হ্যাঁ, তারপর জিয়া বাহিনী সুন্দরগঞ্জ, এটা ওই মেজর জিয়া না, এটা অন্য জিয়া হয়তো লিখে রাখ, এই জিয়া। আর হিট অ্যান্ড রান, এটা কিন্তু কার পদ্ধতি, গেরিলার কিন্তু একটা খুব জরুরি মানে প্রশ্ন আপনাদের বলছি, হিট অ্যান্ড রান। এই হিট অ্যান্ড রান হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় গেরিলা হামলা যেগুলো হয়তো, এটা হিট অ্যান্ড রান পদ্ধতিতে বেশি হইতো। সুতরাং এটা আপনার আপনার মনে রাখতে হবে এবং ঠিক আপনি দাগ দিয়ে রাখেন। আর আলতাফ মাহমুদ সহ যারা এই যে গ্রেপ্তার হয়েছে, এই ডেটটা কত, মানে বাংলাদেশে যে বুদ্ধিজীবীদের বিভিন্ন ইয়া করা হয়েছে, অপহরণ করা হয়েছে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হত্যা করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, পরে আর খোঁজ পাওয়া যায়নি, এই তারিখটা একটু টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন, 29 থেকে 30 আগস্ট। মুক্তিযুদ্ধে নৌবাহিনী পদ্মা এবং পলাশ, ভারত থেকে পাওয়া উপহার পাওয়া দুটা টহল গানবোট, এই দুটোর নাম লাগে। পদ্মা পলাশ কি, মুক্তিযুদ্ধকালীন ছোট টহল গানবোট, মনে রাখতে হবে। এখানে লিখছে গান বোট, আসলে বোট হয় না, বোট হয় নৌকা, গানবোট। আচ্ছা, অপারেশন জ্যাকপট, এটা হাজার হাজার পরীক্ষাতে আসে, সুতরাং লাগবে। 10 নম্বর সেক্টর মুক্তিযুদ্ধের নৌবাহিনী দ্বারা পরিচালিত, এটা মাথায় রাখবেন। আর চট্টগ্রাম বন্দরে 10টি এবং মোংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে নৌ কমান্ডো, এইটা একটু মাথায় রাখেন, এই এই মানে তথ্যটা। আর মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর বিষয়টা, এইটা আসলে ওই যে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার, ওনাকে নিয়ে একটু বেশি হয়। আর এই যে আমেরিকার তৈরি পুরানো DC-3 বিমান, কানাডার তৈরি একটি অটার বিমান, ফ্রান্সের তৈরি একটি আলুয়েট 3 হেলিকপ্টার বিমান, এই এই টুকটাক এই বিষয়গুলো একটু দরকার আছে, খুব বেশি জরুরি দরকার নয়। কিলো ফাইট, এটা দরকার সশস্ত্র বাহিনী গঠনে গোপনীয় রক্ষাতে, এই যে বিমান বাহিনীর যে যাত্রা শুরু হয় এটাকে কিলো ফাইট নামে অভিহিত করা, এইটা খুব জরুরি। কিলো ফাইট মুক্তিযুদ্ধকালীন সময়ে যে বিমান বাহিনী যাত্রা শুরু করে, এবং এদের মানে গোপনীয়তার স্বার্থে এদের নাম মানে গোপন রাখা হয়, হ্যাঁ, যার নাম হলো কিলো ফাইট। বাকি এগুলো যেগুলো সালের প্রশ্ন আছে, এগুলো আপনারা খুব ঝরঝরা করে পড়ে ফেলবেন। আর বীরশ্রেষ্ঠ নিয়ে এবং মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাব, মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাবে যে আবার কিছু বাতিল করছে কয়েকজনের, শেখ মুজিব সহ কিছু ইয়ার বাতিল করছে, সুতরাং এখন আর এই সংখ্যাটা আগের মতো মিলবে না। এটা হলো যেহেতু চেঞ্জেবল একটা বিষয়, এটা সংবাদপত্র এবং ইন্টারনেট থেকে আমরা ইনশাল্লাহ দেখে নেব সবাই, মানে মূল সংখ্যাটা, বা আমি আপনাদেরকে লিখে দিব, অসুবিধা নাই। এই খেতাবের মধ্যে আপনার ওই বীরশ্রেষ্ঠ 7 জন, ওটা তো পরিবর্তন হয়নি, বীর উত্তম, বীর প্রতীক, এইগুলা একটু মোটামুটি মাঝে মধ্যে চেঞ্জ হয়, এটা একটু দেখে নিতে হবে আমাদের। 7 জন বীরশ্রেষ্ঠ পরিচিতি, এই টপিক নিয়ে আমার কিচ্ছু বলার নাই, এটা একবার ঝরঝরা করে পড়তে হবে, এর মধ্যে কোনো ভুল নাই। এই যে জন্ম কোন জেলায় কত সালে, কর্মস্থলটা, পদবি, সেক্টর, তারপরে হলো আপনার মৃত্যুটা কত তারিখে, সমাধিটা তো কোথায় আছে, এইটা আপনার ঝরঝরা করে মুখস্থ করতে হবে, এর মধ্যে কোনো ভুল নাই। 7 জন বীরশ্রেষ্ঠ নিয়ে যদি আপনি না জানেন, তাহলে আপনার ব্যর্থতা, আপনি তাহলে কি পড়লেন এ যাবৎ। এরপরে আসেন মুক্তিযুদ্ধের নারী ও শিশু, পৃষ্ঠা উল্টান, আমার এখানে একটু 62 পৃষ্ঠা দেখাচ্ছে, একটু এদিক ওদিক হবে আপনাদের। মুক্তিযুদ্ধের নারী শিশুর মধ্যে ওই যে 2 নং সেক্টরে হলো ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম এবং তারামন বিবি 11 নম্বর সেক্টরে, ওনাদের দুজনকে বীর প্রতীক উপাধিতে হলো অভিষিক্ত করা হয়। আর ওই যে বীরঙ্গনা আছে মুক্তিযুদ্ধে, যেসব নারীরা আপনার হলো হয়েছে, তাদেরকে বীরঙ্গনা রাষ্ট্রীয় উপাধি দেওয়া হয়।
হ্যাঁ, আর এই কাকুন বিবি উনি হলো মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কাকুন বিবি, উনি খাসিয়া সম্প্রদায়ের। এই প্রশ্নটা অনেক সময় হয়, খাসিয়া সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা কাকুন বিবি কোন সম্প্রদায়ের, হ্যাঁ কোন আদিবাসী সম্প্রদায়, এটা কিন্তু অনেক সময় প্রশ্নটা হয়, আপনার একটু মাথায় রাখবেন। আর প্রথম প্রজ্ঞাপন জারির মাধ্যমে বীরঙ্গনা দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় বাংলাদেশের ওই যে মহিলাদেরকে, সেটা 2015 সালের 16 সেপ্টেম্বর, তারিখটা লাগবে। আর বীরঙ্গনাদের মধ্যে ভাস্কর হলো ফেরদৌসী প্রিয়ভাষিনী প্রথম প্রকাশ্যে 71-এর বীভৎস নির্যাতনের বর্ণনা দেন। এই এটা এবং 16 সালে যে তাকে বীরঙ্গনার মর্যাদা দেওয়া হয়েছে, এই দুটার তথ্য জরুরি আছে, আপনারা একটু দিয়ে রাখতে পারেন। আর আরেকটা টপিক আছে, বীর প্রতীক সর্বশ্রেষ্ঠ সর্বকনিষ্ঠ খেতাব শহীদুল ইসলাম লালু 11 নম্বর সেক্টরে, তার বয়স ছিল মাত্র 13 বছর। হ্যাঁ, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ কে, প্রশ্নটা হইতে পারে। তখন হলো শহীদুল ইসলাম লালু 11 নম্বর সেক্টরে, এবং বয়স ছিল মাত্র 13 বছর। আর মুক্তিযুদ্ধের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে ইউকেচিং মার্মা, এটা একটু লাগবে, আদিবাসী মুক্তির সদস্য হিসেবে 6 নং সেক্টরে যুদ্ধ করেছেন, এই একটা তথ্য মনে রাখেন। তাহলে এই মোটামুটি এই দিকের পর্যন্ত শেষ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে বলার কিছু নাই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওই যে চরমপত্র, জল্লাদের দরবার, এটা হলো ওই এম আর আখতার মুকুলের, এটা ঢাকাইয়া ভাষায় স্ক্রিপ্ট লেখা এবং তিনি তার উপস্থাপক। এইটা একটু জরুরি, এগুলো আমরা সবাই জানি, এগুলা নিয়ে আমি আর নতুন করে কিছু বললাম না, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর গণমাধ্যমের ভূমিকায় যে দুটা বই অ্যান্থনি মাস্কারেন হাস যে লিখছে, সাংবাদিক, এটা খুব জরুরি। পাক বাহিনীর গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ নিয়ে দুটি বই লেখেন, একটা হলো দ্য রেপ অফ বাংলাদেশ এবং বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড। এই দুটার সাল, একটা 1971, একটা 1986, হেভি জরুরি এবং এটা খুব পড়ে পরীক্ষাতে, খুবই জরুরি। তারপর বিবিসির যে সাংবাদিক মার্ক টালি, ইনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার করেছেন সবসময়, বলবে যে বাংলাদেশের পক্ষে প্রচারণাকারী সাংবাদিক নিচের কোনটি, মার্ক টালি, মার্ক টোয়েন, মার্ক বাউসার, যেটাই হোক দিয়ে দিল, আপনি কিন্তু মার্ক টালি উত্তর দেবেন। হ্যাঁ, আকাশবাণী কলকাতা থেকে প্রতি রাতে যে সংবাদ পরিক্রমা হয়তো, এটা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল, এবং এটা পাঠ করতেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এটাই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি একটু দিয়ে রাখেন। কানাডা থেকে বাংলাদেশ স্ফুলিঙ্গ নামে সংবাদপত্র প্রকাশ হতো, এইটাও একটু আপনারা দাগ দিয়ে রাখেন। আচ্ছা, আমি যে দাগ দিতে বলতেছি, আপনাদের কাছে MP3 আছে তো? দুই একজন হ্যাঁ হ্যাঁ করেন তো। আছে। শান্ত, কত কাজ করা আছে? যাচ্ছে এগুলা? আছে আছে। গণমাধ্যমের ভূমিকা, আচ্ছা ঠিক আছে। শিমুল হ্যান্ড রেজ করছে, তার মানে যাচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে। এগুলো আসলে আমি আপনাদেরকে বলি, আমি একটু দ্রুত স্কিপ করছি কেন, আপনি বুঝতে পারছেন, এমনিতে সময় কম। তার মধ্যে আর একটা কথা হলো মুক্তিযুদ্ধ রিলেটেড, আপনি হলো ওই সেই ফিডার খাওয়ার যেদিন ছেড়ে দিচ্ছেন, তারপর থেকেই কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে পড়তেছেন, ক্লাস 4-5 থেকেই ধরেন। সুতরাং এগুলো নিয়ে নতুন করে এত করার নাই, আপনারা যেগুলো জরুরি দরকার সেগুলো আমি বেশি বলতেছি। আচ্ছা, তো এরপরে আমার মনে হয় এই পর্যন্তই টপিক ছিল আজকের, নাকি না আরো ছিল? গণমাধ্যমের ভূমিকা পর্যন্তই থাকি নাকি? এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এগুলা নেক্সট দিন দিয়ে মুক্তিযুদ্ধ শেষ করে দেওয়া যাবে নাকি? আপনারা কি বলেন? মুক্তিযুদ্ধ কিন্তু আরো অনেক ভাস্ট একটা চ্যাপ্টার, একদিনে আপনি মুক্তিযুদ্ধ শেষ করতে চাইলে হবে? একদিনে আপনি মুক্তিযুদ্ধ শেষ করতে পারবেন না। যেমন আমি আপনাকে ছন্দ এখনো বলিনি, যে ওই আমি তো শুধু বীরশ্রেষ্ঠ বা ওদের জন্য বললাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলো আছে, এই গানের একটা ছন্দ আছে, আমার খুব মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম বলে আমি একটা ছন্দ দিয়ে পুরা সব গানের মানে গীতিকার এবং মানে কি বলে গায়কের নামটা বা সুরকার যাই হোক, এদের আমি কিন্তু মুখস্থ করে ফেলছিলাম। সেটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, একটা ছন্দ আছে, বাবুর জানালা দিয়ে লতিফ সোনা চুরি করায় সংগ্রামী জনতা সে মির্জাফরের বিচার দিল চৌধুরী সাহেবের কাছে। আর এদিকে সে সময় তুলতুলে নাইমের জন্ম হওয়ায় তার মা মজিবরের উপর প্রসন্ন হয়ে নদী পেরিয়ে আতা আপেল আনতে সাগরে গেল, এবং
রক্তের বিনিময়ে রক্তলাল ফুল সহ গোবিন্দকে নিয়ে এলো। এই একটা লাইন দিয়ে প্রায় 9টা মুক্তিযুদ্ধ ভিত্তিক গানের আপনার শেষ। গায়ক এবং হলো কে কোন গানের গায়ক বা গীতিকার, ঠিক আছে, এটা কিন্তু এই একটা লাইন দিয়ে কিন্তু সবগুলা শেষ। যেমন ধরেন সব প্রথমে বাবুর জানালা, মানে হলো সব কটা জানালা খুলে দাও না, এটা কার ইয়া মানে গীতিকার কে? এটা হলো নজরুল ইসলাম বাবু। এই যে বাবুর জানালা, সব কটা জানালা খুলে দাও না, এটা হলো নজরুল ইসলাম বাবু। তারপর লতিফ সোনা চুরি করায়, সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তা তো খাঁটি, এই গানের গীতিকার হলো আব্দুল লতিফ। তারপর চুরি করায় সংগ্রামী জনতা, সংগ্রামী নিচে দাগ, সংগ্রামী জনতা সেই মির্জাফরের বিচার দিল চৌধুরীর কাছে। এখানে বিচারপতি তোমার বিচার হবেই, সরি সংগ্রামী জনতা, জনতার সংগ্রাম চলবেই, এটা দিল মির্জাফরের কাছে। সিকেন্দার আবু জাফর হলো এটার গীতিকার। তারপরে বিচার দিল চৌধুরীর কাছে, বিচারপতি তোমার বিচার, এই গানের রচয়িতা হলো সলিল চৌধুরী। এরপরে আছে তুলতুলে নাইমের জন্ম হয়, তুলতুলে নিচে দাগ, নাইমের নিচে দাগ, জন্মের নিচে দাগ, নম্বর তুলো তুলো আর জন্ম আমার ধন্য হলো, এই গানের গীতিকার হলো নঈম গহর। তার মা মজিবরের উপর প্রসন্ন হয়, মায়ের নিচে দাগ, মজিবরের নিচে দাগ, শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজিবর, একটা গান ছিল, আর মা গো ভাবনা কেন, এই দুই গানের এই হলো গৌরী প্রসন্ন মজুমদার। ওই যে প্রসন্ন হয়ে এরপর আছে নদী পেরিয়ে আতা আপেল আনতে সাগরে গেল, নদী পেরিয়ে নিচে দাগ, আতার নিচে দাগ, আতা আপেলের নিচে দাগ এবং সাগরের নিচে দাগ, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এই গানের গীতিকার হলো আপেল মাহমুদ। ওই যে আতা আপেল আনতে গেল, আপেল মাহমুদ। এবং রক্তের বিনিময়ে রক্তলাল ফুল সহ গোবিন্দকে নিয়ে এলো, এইখানে ওই যে এক সাগর রক্তের বিনিময়ে, তারপরে হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, এই তিনটা গানেরই গীতিকার হলো আপনার গোবিন্দ হালদার। তার মানে 9টা গানের গীতিকার বা সুরকার এবং হলো আপনার গান, এটা কিন্তু এই 2 লাইনের ছন্দে আপনি কিন্তু মুখস্থ করতে পারতেছেন, আপনার কিন্তু কনফিউজড হতে হচ্ছে না। আমি নিজে কনফিউজড হইতাম বলেই আমি ওটা করতাম। আমি তো শুধু এটা না, মুক্তিযুদ্ধ ভিত্তিক গানের সাথে আবার ভাষা আন্দোলন ভিত্তিক গান আমার আবার প্যাঁচ লাগতো খুব। তখন আমি করলাম কি, ভাষা আন্দোলন ভিত্তিক একটা গানের ছন্দ বের করলাম, যে খোদাকে হাজার সালাম, যে 21শে ফেব্রুয়ারির দিন সুমনকে নিয়ে লতিফের মুখের খাবার কেড়ে নেবার পরও একদম গাজীর মতো বেঁচে ফিরেছি, যা কোনোদিন ভুলবো না। এখানে খোদাকের নিচে দাগ, হাজার সালামের নিচে দাগ, 21শে ফেব্রুয়ারির নিচে দাগ, সুমনের নিচে দাগ, লতিফের নিচে দাগ, মুখের খাবারের নিচে দাগ। তো প্রথম থেকে বলি, ওই যে খোদাকে হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, এটা হলো ফজলে খোদা লিখছে, মানে রচয়িতা আর কি বা সুরকার। এরপর 21শে ফেব্রুয়ারির দিন সুমনকে, 21শে ফেব্রুয়ারি একটা গান আছে, এটার গায়ক হলো কবির সুমন। তারপরে লতিফের মুখের খাবার কেড়ে নিয়ে ওরা আমার মুখের ভাষা কারিয়া নিতে চায়, কারিয়া নিবার চায়, এটার গীতিকার হলো আব্দুল লতিফ। পরও একদম গাজীর মতো বেঁচে ফিরেছি, যা কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না, নিচে দাগ, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি একটা গান আছে, এই গানের আপনার হলো গীতিকার হলো ভাষা সৈনিক গাজীউল হক। তো এই দুইটা ছন্দ দিয়ে ভাষা আন্দোলন ভিত্তিক গান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গান কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের এত কনফিউজড হবেন না আপনারা, এবং পরীক্ষার হলে বলেন বা বিভিন্ন, এগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে এগুলা আপনার ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন একটা বিষয় একটু বলি, সেটা হলো আমি যে আপনাকে রিডিং পড়াগুলা দাগায় দিলাম, সেইগুলা বাদ দিয়ে যেগুলা দাগায় দেইনি, সেগুলা কি রিডিং পড়া ওই MP3 থেকে একবারও পড়বেন না, এইটা কিন্তু নয়। আপনাকে কিন্তু পড়তে হবে, আপনাকে 100% পড়তে হবে। এবং ওই রিডিং গুলো পড়ার পর আমি যেগুলো দাগাই দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মানে এইগুলা যদি ওই টপিক থেকে প্রশ্ন করে তাহলে এই ইয়েগুলা মিস করবে না।
আপনাকে যেগুলো দাগায় দেওয়া হলো সেই টপিকগুলো মিস করবে না, সেই ইনফরমেশনগুলো মিস হবে না, যার কারণে এগুলো আমি দাগাই দিচ্ছি। তার মানে এই না যে আপনি হলো রিডিং পড়াটা পড়বেন না, আপনি MP3 থেকে পড়েন, প্রফেসর থেকে পড়েন, বা অন্য যে কোনো ওরাকল থেকে পড়েন, বা আপনি হলো ওই যে কি বলে বেসিক ভিউ থেকে পড়েন, পড়তে পারেন, এটা আপনার ইচ্ছে। কিন্তু আমি MP3 প্রেফার করতে বলবো সবাইকে বেজ হিসাবে। আগে এটা শেষ করেন, এরপর আপনি আদার্স অন্য বই পড়েন, আপনি ভালো করবেন। আমি স্ট্রংলি বিলিভ করি ইনশাল্লাহ। আপনি আগে এটা শেষ করেন, তারপর আপনি ওটা ধরবেন। আপনি রিডিং ভালো করে 2-3 বার পড়লেন, পড়ার পর আমি যেগুলো দাগাই দিলাম এগুলো ভালো করে মুখস্থ করলেন, তারপরে আপনি সালের প্রশ্নগুলো খুব জোরে বলে পড়ে আপনি তখন নেক্সট টপিকে চলে যাবেন। আর আমি পড়ার টেকনিকটাও বলে দিচ্ছি, যখন শুধু বাংলাদেশ বিষয়াবলী পড়বেন, শুধু বাংলাদেশ বিষয়াবলী 5-7 দিন পড়ে যাবেন। তারপর যখন আপনি সাধারণ আন্তর্জাতিক পড়বেন, শুধু আন্তর্জাতিক পড়বেন। যখন বাংলা পড়বেন, শুধু বাংলা পড়বেন। আমি বুঝাতে পারছি কি আপনাদেরকে? একটু সারা শব্দ না দিলে বুঝবো কেমনে যে কথাগুলা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এখন একটা বিষয় একটু সবার কাছে বলি, সেটা হলো এই জিনিসগুলা আমি যে দাগাই দিলাম আপনাদেরকে, এইগুলা মনে পড়বে কখন? যখন আমি জব সলিউশন থেকে সলিউশন মানে সলভ ক্লাসগুলা নিতে শুরু করব, তখন আপনার মনে পড়বে এটা তো ভাইয়া সেদিন দাগাই দিল, এগুলাই তো পড়তেছে। এগুলা সালের পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে কিনা আমি তা বাস্তব প্রমাণ করে দেবো আপনাকে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনি রিডিং আমি যেগুলো দাগাই দিলাম সেগুলো ভালো করে পড়বেন, অন্যগুলো এমনি মোটামুটি রিডিং পড়ার মতো ভালো করে পড়বেন, 2-3 বার করে পড়বেন। আর সালের প্রশ্ন একটাও মিস দেওয়া যাবে না। মানে ওই রিডিং এর নিচে যেগুলো সালের প্রশ্ন আছে সেগুলো খুব সুন্দরভাবে আপনাকে মুখস্থ করতে হবে। এটা হলো পূর্ব শর্ত বাংলাদেশ বিষয়াবলী বা অন্যান্য যে কোনো টপিক পড়ার জন্য। তো ঠিক আছে, আপাতত আমি আজকে এই পর্যন্ত আপনাদেরকে পড়াইলাম।